বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না, তাই অন্য কোনো দেশ বাংলাদেশের বিষয়ে নাক গলাক বাংলাদেশ সেটা চায় না। সরকারের এই অবস্থানের কথা ভারতকে স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হবে কি? দর্শক, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের এপিঠ ওপিঠ। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সে সঙ্গে আরও আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা, দীর্ঘদিনের আমরা যে সংকটের বরফ দেখছি, এবার গলবে কি? আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন সহ আলোচক, আপনার অনুষ্ঠানের দর্শক যারা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। যেটা আপনি বলছিলেন যে আমাদের অভ্যুত্থান পরবর্তী এটাই ভারতের উচ্চ পর্যায়ের বা নীতি নির্ধারণী পর্যায়ের কারো বাংলাদেশ সফর, এদিকে আমাদের সচেতন সবারই প্রায় মনোযোগ ছিল। যে আজকের যে আলোচনা, সেদিক থেকে প্রথম বলতে চাই যে বাংলাদেশের দিক থেকে আমাদের যে সমস্ত প্রশ্নে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা বা দিল্লির কাছে বা ভারত সরকারের কাছে যে মেসেজগুলো যাওয়া দরকার ছিল, ইতিমধ্যে যেটুকু গণমাধ্যমে আমি দেখেছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি এবং তার দল তারা উত্থাপন করেছেন। যেটা আপনি উল্লেখ করছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ যেহেতু ভারত সহ কোনো দেশের অভ্যন্তরীণ কোনো প্রশ্নে যেহেতু আমরা হস্তক্ষেপ করি না বা ইন্টারভেনশন মনে হতে পারে এরকম কোনো বিষয়ে বাংলাদেশ কথা বলে না, তো স্বাভাবিকভাবে বাংলাদেশ চাইবে বাংলাদেশের ইন্টারনাল কোনো ইস্যুতে ভারত বা অন্য কোনো দেশ তারা এটা নিয়ে কথা বলবেন বা হস্তক্ষেপ করবেন, এটা কাঙ্ক্ষিত না। বার্তাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং সেদিক থেকে আরও যেটা খুব গুরুত্বপূর্ণ দেখলাম, যে পতিত সরকারে যারা ভারতে আছেন তাদের ব্যাপারেও খুব পরিষ্কার কিছু কথাবার্তা বলা হয়েছে। তাদের তৎপরতা যদি এভাবে চলতে থাকে, তাহলে এটাও কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় একটা সংকট এটা তৈরি করতে পারে। আর আমাদের অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে। আর ভারতের দিক থেকে তাদের দিক থেকে তারা একটা, আমি বলবো যে ইতিবাচক বার্তা, যে তারা বাংলাদেশের সাথে তারা কাজ করতে চান, নতুন অন্তর্বর্তী সরকারকে আমলে নিয়ে বিবেচনার মধ্যে রেখে বা তাদেরকে রিকগনাইজ করে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড রিকগনিশন তারা আলাপ আলোচনা করে নতুন সরকারের সঙ্গে নতুন পরিবর্তনের সাথে তারা কাজ করতে চান। এই বার্তাটা সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিবের দিক থেকে জনাব আহলো মিস্ত্রি তিনি যেটা পরিষ্কার করে তিনি এটা বলবার চেষ্টা করেছেন। একই সাথে তারা এখানকার জাতিগত বা ধর্মীয় যে সংখ্যালঘুদের ব্যাপারেও তাদের যে ইস্যুসটা, তাদের চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা, সেটাও তার বক্তব্যে ব্যক্ত হয়েছে। সামগ্রিকভাবে আমি বৈঠকটাকে ইতিবাচক হিসাবে আমি দেখতে চাই। এই বিবেচনা থেকে বাংলাদেশের জনগণের যে কণ্ঠ, ভারত যেভাবে আমাদেরকে 5 আগস্টের পর থেকে বাস্তবে অন্তর্বর্তী সরকারকে একদিনের জন্য তারা কিন্তু স্বস্তিতে তারা থাকতে দেয়নি। তারা প্রতিনিয়ত একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু, এখানে একটা অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতার তৈরি করা, এবং সেই জায়গাটার দিক থেকে আমি এটা খুব নিশ্চিত না। আপনাকে আমি যেটা বলতে চাই যে দুটো প্রশ্নে আমি সেটা কালকে হয়তো ডিটেলসটা জানলে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে যে বাংলাদেশের 5ই জানুয়ারির পরের যে পরিস্থিতি, 5ই আগস্টের পরে মনস্তাত্ত্বিকভাবে ভারতকে যে নতুন পরিবর্তনটাকে যে বোঝা মেনে নেওয়ার তার যে গ্রাভিটি, তার যে গভীরতা, তার যে মাত্রা, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নেশন স্টেটের এক ধরনের যে পুনরুত্থান হয়েছে এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং সমমর্যাদা অংশীদারিত্বের ভিত্তিতে, আমরা সমস্বার্থের ভিত্তিতে ভারতের সাথে আমরা যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে চাই,
এই পরিবর্তনের জায়গাটা স্পষ্ট করে তিনি, আমি নিশ্চয়ই হয়তো আমি আশা করতে চাই এটা বলা হয়েছে। আরেকটা তিনি কি ল্যাঙ্গুয়েজে বলেছেন আমি জানি না, যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশ যদি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে, একেবারেই মানে নেবারিং কান্ট্রি হিসাবে ভারতের নিরাপত্তাও কিন্তু পরোক্ষভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই কথাটা আমি মনে করি পররাষ্ট্র সচিবের মাধ্যমে ভারতের নীতি নির্ধারকদেরকে পরিষ্কার করে জানানোর বিষয় ছিল। কি পর্যায়ে আলোচনা হয়েছে খুব ডিটেলসটা আমরা এখন জানি না। আমরা দেখলাম যে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরেই প্রথম ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো, কিন্তু আমাদের যে গণঅভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত যে গণঅভ্যুত্থান, সেটি ভারত কি স্বীকৃতি দিয়েছে? ভারতের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? আজকে আমি বলবো যে এই আশাটা প্রথমত এটাও একটা গুরুত্বপূর্ণ, এটাও একটা বার্তা যে নতুন পরিবর্তন, নতুন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন পরিবর্তনের যে যাত্রা, এটাকে রিকগনাইজ করে তারা কিন্তু এসছেন এবং তারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সাথে তারা কাজ করতে চান। আমি নিশ্চয়ই চাইবো এটা কেবলমাত্র কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না, এটা তাদের যদি উপলব্ধি হয়ে থাকে এটাকে নিশ্চয়ই আমি স্বাগত জানাবো। কিন্তু নির্ভর করবে ঢাকা থেকে দিল্লিতে ফিরে যাওয়ার পরে তিনি সরকারের কাছে তিনি কি রিপোর্ট দেন, তারা আলাপ আলোচনা করে তারা কি অবস্থান নেন। তবে আজকে বাংলাদেশ বা ভারত কেউ তাদের অবস্থানের কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়েছে এরকম কোনো ইঙ্গিত কিন্তু আমি এখনো পর্যন্ত দেখছি না। যদি আমি একটা পজিটিভ বার্তা হিসেবে আমি দেখতে চাই, আসলে একটা ডায়ালগের একটা পরিবেশ তৈরি হয়েছে, যোগাযোগ করা, কথা বলা, আলাপ আলোচনা করা, পরস্পর ইস্যুগুলোকে আমলের মধ্যে নেওয়া এবং আলাপ আলোচনা বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের মধ্যকার যে উত্তেজনা যেটা ভারত তৈরি করে আসছে, এটা যদি খানিকটা যদি বলতে পারেন যদি তার কিছুটা নিদান ঘটে, তাহলে হয়তো একটা স্বাভাবিক সম্পর্কের দিকে ভবিষ্যতে আসতে পারে। তো আমরা হয়তো আগামীকালকে আরো ডিটেলসটা জানার পরে তারপরে হয়তো ডিটেলসটা আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল হক। জনাব আহমেদ ফেরদৌস, অন্য কোনো দেশ বাংলাদেশ নিয়ে নাক গলাক, সেটা বাংলাদেশ চায় না, সরকারের এই অবস্থান ভারতের কাছে স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। আমরা বলতেই পারি দিল্লিকে ঢাকার কড়া বার্তা, কিন্তু প্রশ্ন হলো এবার কি তবে বন্ধ হবে ভারতের নগ্ন হস্তক্ষেপ? থ্যাংক ইউ। দেশ টিভির অল স্পেকটেটরস আর আমার সহ আলোচক, দেখেন এই কড়া বার্তাটা একটা টার্ম ইউজ করে জনগণ যে দাদাগিরি করে ভারত, উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমরা দেখেছি যে গত 16-17 বছর ধরে বিশেষ করে আওয়ামী লীগের যে শাসন ছিল, তখন আমরা দেখেছি যে ভারতকে আমরা যেই সুবিধাগুলি দিয়েছি, লাইক ট্রানজিট দিয়েছি, ভারত থেকে আমরা বিদ্যুৎ আনছি আদানির মাধ্যমে বিভিন্ন রেটে, বাট আমরা কিন্তু সমপরিমাণ সুপ্রতিবেশী সুলভ আচরণ পাইনি। দেখেন আমাদের আপনার ম্যাপের উপরে যদি দেখেন যে রংপুরের উপর থেকে অল্প কিছু দূরে যদি আমরা একটা ট্রানজিট পেতাম, আমরা বিদ্যুৎ আনতে পারতাম নেপাল থেকে, আমরা নেপালে এক্সপোর্ট করতে পারতাম, নেপাল কুড ইউজ আওয়ার পোর্ট, বাট ভারত যে কোনো কারণে এই সুবিধাগুলি দেয়নি, শুধু নিতে জানে ভারত। আর আমাদের এক্সাইল প্রাইম মিনিস্টারের স্টেটটাকে এটা মোদি গভর্নমেন্ট এখনো ক্লিয়ার করেনি। গভর্নমেন্ট জানতে চেয়েছে কিনা আমি জানি না, বাট শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে ভারতে রেখেছে 45 দিন পরে ওনার পাসপোর্ট যখন ক্যান্সেল করে দিয়েছে বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার, তখন ভারতের কাছে আমরা প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে আশা করেছিলাম। আজকে 4 মাস 1 দিন পরে ভারতের কোনো উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি আমাদের বাংলাদেশে এসেছেন, এবং এসেছেন এমন পরিপ্রেক্ষিতে যখন কয়েকদিন আগে আগরতলা আমাদের কনসুলেটের উপরে আক্রমণ করা হয়েছে, জাতীয় পতাকাকে অবমাননা পর্যন্ত করা হয়েছে। তো কনসুলেটের মানে বা এমবাসির মানে যদি ভারতের সরকার না বুঝে, আমি বিনয়ের সাথে ওনাদেরকে বুঝাতে চাই ওই জায়গাটা বাংলাদেশ। বিশেষ করে আমাদের বাড়িধারায় যে ভারতীয় এমবাসি আছে, সরকার প্রোটেকশন দিয়েছে। আমি নিজে গিয়েছি ওখানে কোনো একটা কাজে, ওই সাইডে আমি দেখেছি আমাদের সেনাবাহিনীর এপিসি আছে ওখানে। তো স্টেট হ্যাজ গিভেন প্রোটেকশন, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিড নট গিভ প্রোটেকশন টু দি কনসুলেট। এবং পতাকা অবমাননা হয়েছে, ভিজাভিজ বাংলাদেশেও কিছু পতাকা অবমাননা করেছে ভারতের, উইচ ইজ নট গুড। আমাদের ভারতের জনগণের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, মানে ঘাপলা নাই, কোনো সমস্যা নাই। পিপল টু পিপল রিলেশন বাংলাদেশ ইজ ভেরি গুড, বাট উই সার্টেনলি হ্যাভ প্রবলেম উইথ সাউথ ব্লক,
মোদী সরকার অ্যান্ড হিন্দুত্ববাদী এই কট্টরবাদী জিনিসটা আছে। দেখেন আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, ভারতীয় উচ্চ পদস্থ ভাইরা পলিটিক্স করেন, আমি পলিটিক্স করি না, বাট আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আমার তো নাগরিক একটা অধিকারের প্রশ্ন থেকে আমি বলতে পারি, কোনো নেতা যখন বলেন অমিত শাহর মতো নেতা বাংলাদেশকে কীট পতঙ্গের মতো ট্রিট করা হয়। ভারতে আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কলকাতায় আমাদের যে ভারতীয় বাংলাদেশি লোকজন যাচ্ছে চিকিৎসার জন্য, কলকাতার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন বাংলাদেশ। কলকাতায় পুজো আসলে বাংলাদেশে পদ্মার চাঁদপুরের ইলিশ না খেলে ওদের পেট ভরে না, ওটার জন্য একটা হিউম্যান ক্রাই করেছে এই সরকারের সময়। আর ভাই যেটা বললেন, সাইফুল ভাই যেটা বললেন, ডক্টর ইউনুস প্রবাবলি ইট ওয়াজ অন 6th অগস্ট ফ্রান্সে ছিলেন, আসার আগে একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে বলেছে জি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, ইন্ডিয়া, মায়ানমার, 7 সিস্টার অস্থিতিশীল হবে। এই জিও পলিটিক্সটা যদি ভারত না বুঝে, কারণ ভারত হ্যাজ, আপনি দেখেন ভারতের সাথে কিন্তু কারো সম্পর্ক ভালো নেই প্রতিবেশী। পাকিস্তানের সাথে জন্ম থেকেই ওদের জ্বলছে শত্রু কাশ্মীর নিয়ে। শ্রীলঙ্কার সাথে দেখেন কি অবস্থা হয়েছে, নেপালের সাথে কি অবস্থা হয়েছে, মালদ্বীপে বাড়ি খেয়েছে, মায়ানমারের সাথে এরকম এরকম সম্পর্ক। অনলি বাংলাদেশ ছিল একটা ভালো প্রতিবেশী, দ্যাট টু হাসিনার সময়, যেটা হস্তক্ষেপ করেছে ওরা নির্বাচনে এবং রাতের ভোট শিখিয়েছে। সুজাতা সিং এসে জেনারেল এরশাদ জাতীয় পার্টি, উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ওনাকে ফোর্স করেছে। সো দিস ইজ কমপ্লিটলি ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করা। কিন্তু ভারত কি এখন উপলব্ধি করতে পারছে কিনা যে হাসিনার নতজানু পররাষ্ট্র নীতি আর কাজ করবে? আই ডোন্ট থিংক সো, আমি মনে করি না, কারণ উপলব্ধি করলে এই সরকারকে রিকগনিশন দিত। এই সরকার এসেছে 1000 ছাত্রর জনতার লাশের উপর দিয়ে, এই সরকার এসেছে 22,000 প্লাস আহত পঙ্গুর মানুষের উপর দিয়ে। সো এই সরকারকে আপনি যদি বলেন, কেউ যদি বলে ডক্টর ইউনুস গভর্নমেন্ট ইজ নট এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আই কন্ডেম দ্যাট থিং, বিকজ দ্য রিজন ইজ মানুষ তাদেরকে ওখানে বসিয়েছে। পরে ইলেকশন হবে, সংস্কার হয়ে ইলেকশন হবে। তো এই গণ অভ্যুত্থান ওনারা বিপ্লব করেছেন, ওনারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দি পলিটিক্যাল লিডার্স, অল দি পলিটিক্যাল পার্টিজ, বিএনপি বলেন, জামাত বলেন, প্লিজ গিভ রিকগনিশন টু দিস গভর্নমেন্ট। বিকজ পলিটিক্যাল পার্টিদের 16 বছরের কোনো ডাকে আমরা কিন্তু মাঠে নামিনি। নেমেছি? আপনি বলেন আপা নেমেছি? নামিনি। এইবার কেন আসলো? ছাত্র জনতা। এবং 3rd অগস্টে যখন বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যাখ্যান করলো শেখ হাসিনাকে যে আমরা মানুষের উপর গুলি চালাবো না, দ্যাট ডে ইট ওয়াজ গন। তারপরে উনি থাকতে চেয়েছিলেন, কি জন্য থাকতে চেন আল্লাহ জানে। এবং ওনাকে ভারতে থেকে বিদেশ যেতে দেওয়া, বিভিন্ন এখানে ষড়যন্ত্র করা, বিভিন্ন মিটিং করা, দিস ইজ ব্যাড। নাকি ভারত কি চায়, ভারত সরকার কি চায় বাংলাদেশের 18 কোটি জনগণ ভার্সেস শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখতে? ইট হ্যাজ বিকাম লাইক দ্যাট। এবং আমরা ভারতীয় পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাই। ভারতীয় যে ইন্ডিয়ান মিডিয়া আপনারা দেখেন, মিডিয়া যে কন্টিনিউয়াস মিথ্যা প্রপাগান্ডা করে, গুজব গুজব গুজব, এখানে প্রথম দিন থেকেই গুজব করেছে। তো এই মিডিয়া, এইসব সার্কাস মিডিয়া তো আমরা আর চাই না। আপনারা যদি সার্কাস মিডিয়া বাংলাদেশি হতে চান, কাউন্টার দেন। বাট আমরা পররাষ্ট্র সচিবের মাধ্যমে মোদি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি যে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখেন, কোনো সরকারের সাথে না। সরকার, রাষ্ট্র, জনগণ আর 3 ডিফারেন্ট থিংস। থ্যাংক ইউ। আমরা যেমনটি দেখলাম যে গণ অভ্যুত্থানের এই ঐতিহাসিক অর্জনকেও ভারত ভিন্ন দিকে ধাবিত করার এক ধরনের অপচেষ্টা চালাচ্ছে এবং ছাত্র জনতার আন্দোলনকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। এটি আসলে কি উদ্দেশ্যে ভারত করে থাকতে পারে, সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আহমেদ ফেরদৌস, যে আলোচনায় আমরা ছিলাম, ঠিক কি উদ্দেশ্যে ভারত বাংলাদেশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে ভিন্ন দিকে ধাবিত করার এক অপচেষ্টা করছে? বাংলাদেশকে আন্ডারমাইন করা, কিছুই না। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে সবসময় সাপ্রেস করে রেখেছে
এবং বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করেছে কিনা এটা আপনারা ভালো বুঝতে পারবেন। এবং গণঅভ্যুত্থানের পরপরই আমরা দেখছি সংখ্যালঘু কার্ড খেলার এক ধরনের প্রবণতা। পররাষ্ট্র সচিবও আজ তাই জানালেন, সংখ্যালঘু ইস্যুতে উদ্বিগ্ন ভারত। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই, লাইক আমাদের ডক্টর ইউনূসের মাধ্যমে বিভিন্ন এমবাসিকে বলা হয়েছে যে এনি জার্নালিস্ট ওয়ান্ট টু কাম টু বাংলাদেশ, ইন্ডিয়ান জার্নালিস্ট, বাইরের CNN, BBC, এনিবডি, 1 ঘন্টার নোটিসে ভিসা দেয়া হবে, ওরা আসুক, এখানে দেখুক, ওরা কথা বলুক অত্যাচারিতদের সাথে, যারা সোকল অত্যাচারিত মাইনরিটি ইস্যুর কথা বলা হয়েছে। এবং আমি রিকোয়েস্ট করবো যাওয়ার পথে একটু ভারতে গিয়েও সেম জিনিসটা করে যায়, যাতে ইকুয়াল একটা কম্পারিজন যদি হয়। দেখেন, ভারতে মুসলমানদের উপরে যেরকম অত্যাচার হয়, যে দিল্লিতে নামাজ পড়ার সময়, ঈদের নামাজ পড়ার সময় আমার মনে আছে যে লাঠি দিয়ে পিটিয়ে ইয়ে করা হয়, গরুর গোস্ত ফ্রিজে রাখা হয়েছে বলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। আমরা তো আমার সনাতনী হিন্দু ভাই বোনদের সাথে এগুলি করি না। আমরা তো দেখেন চিটাগংয়ে একটা ঘটনা ঘটলো, চিন্ময়কে নিয়ে অ্যারেস্ট করা হলো। দিস ইজ আ ম্যাটার, আমাদের আমলাদের যারা প্রশাসনে আছে তাদের বোঝা উচিত। এই কারণে রাষ্ট্রদ্রোহী মামলা করবে ভাইরা ভালো বলতে পারবে, একজন লয়ার থাকলে ভালো। রাষ্ট্রদ্রোহী মামলার বাদী হওয়া উচিত স্বরাষ্ট্র সচিবের, রাষ্ট্রের। কিন্তু এখানে বাদী হয়েছে বিএনপির একজন নেতা চট্টগ্রামের, উনি বাদী হয়ে এই ঘাপলাটা করে ওনাকে আবার বের করে দিয়েছে। তো ওনাকে চিন্ময়কে জামিন দিলে সমস্যা কি? চিন্ময় অ্যাজ এ নাগরিক, আমি বলছি নাগরিক অধিকারের জন্য, হিন্দু মুসলিম ফরগেট ইট, ইফ চিন্ময় ইজ ফ্রম বাংলাদেশ, ভাই যদি বৌদ্ধ হয়, বাংলাদেশ বিশ্বাস করে, আপনি খ্রিস্টান, আমি মুসলিম, হোয়াট ইজ দি প্রবলেম? হোয়াট ইজ দি প্রবলেম? দি প্রবলেম ইজ এই দেখেন, চিন্ময়কে অ্যারেস্ট করে, আমি যে ইউনিভার্সিটি থেকে MBA করেছি, ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাস, ওখানে একজন মুসলমান ভাই মারা গেছেন, একজন লয়ার মারা গেছেন। ইট ওয়াজ অ্যাবাউট টু বি আ রায়ট, মানে উস্কিত। আমি চিটাগাংয়ের লোক, চিটাগাংয়ের লোকরা এক্সট্রিম, লাইক মুসলমানরাও এক্সট্রিম, হিন্দুরাও এক্সট্রিম। তো এইটাকে স্টেটকে কন্ট্রোল করতে গিয়ে আপনারা দেখেন এখন ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ, আমরা অনেকে মজা করে বলে যে কলা গাছ, মানে মৃত কলা গাছ, জীবিত কলা গাছ না। তো পুলিশের অ্যাবসেন্সে আপনারা সেনাবাহিনীকে জনগণের সামনে কনফ্রন্টেশনের জন্য পাঠিয়ে দিচ্ছেন কেন? সেনাবাহিনীকে 10টা হাত, আমার 10টা কাজ দিলে তো আমি 2 হাতের কাজ করতে পারবো। তো সেনাবাহিনী তো কনফ্রন্টেশনের জন্য উই আর নট ট্রেন, পুলিশের অ্যাকশন নেওয়ার জন্য উই আর নট ট্রেন। আমরা ট্রেন টু ডিফেন্ড দিস সভারেনিটি। আমরা ট্রেন বর্ডারের অবস্থা নিয়ে। আপনি বর্ডার নিয়ে আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আমরা সব ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে চিন্তা করছি, কিন্তু মায়ানমার বর্ডারে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা সেই আলোচনা আসতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস। জনাব সাইফুল হক, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার, জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ। কিন্তু ভারত কতটা আমলে নেবে? আমি আজকের এদিন পর্যন্ত ভারত খুব আমলে নিচ্ছে এরকম কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার সরকারের যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা তো বিরাট সংখ্যক এখন ভারতে আছেন। তারা যদি অব্যাহতভাবে এই ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন যে পরিবর্তন, এটা নিয়ে তারা যদি কনস্ট্যান্টলি তারা যদি একটা প্রপাগান্ডা করতে থাকে, যদি একটা মিথ্যাচার করতে থাকে এবং যদি একটা উস্কানি যদি তৈরি করতে থাকে, সে উস্কানি তৈরি করতে পারছে কেন? পারছে এই কারণের জন্য যে ভারতের সরকারের বিজেপি এবং তাদের বহু ধরনের যে প্রতিষ্ঠান, তাদের প্রত্যক্ষ পরোক্ষ এক ধরনের মদত সেখানে কাজ করছে। বাস্তবে ইনফর্মালি এক ধরনের তাদের রাজনৈতিক আশ্রয়ে, তাদের একটা পলিটিক্যাল শেল্টারের মধ্যে থেকে একটা কিছু ব্যক্তি তারা যদি কনস্ট্যান্টলি তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি তাদের প্রপাগান্ডা করতে থাকে, তাহলে কেবল ভারতের পররাষ্ট্র সচিব এসে কিন্তু এই উত্তেজনা কিন্তু প্রশমন করা সম্ভব না। সে কারণের জন্য ভারতের সত্যি সত্যি যদি ভারত যদি বাংলাদেশের প্রতি নতুন পরিবর্তনকে মেনে নিয়ে তারা যদি বন্ধুত্বের হাত বাড়াতে চায়, অবশ্যই শেখ হাসিনা সহ তার ভারতে পালিয়ে থাকা দোসরদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে। এবং তাদের তো উচিত হবে, তাদের তো প্রায় সবার নামে
গণহত্যা থেকে 16 বছরের অপরাধের জন্য তাদের অধিকাংশের নামে অনেকগুলো মামলা আছে। তারা 16 বছর আমাদেরকে সবক দিয়েছেন না যে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, বিচার হবে, মামলা হবে, আপনারা জেলে যাবেন, বিচারের মুখোমুখি হবেন, এটাই তো স্বাভাবিক। তো সে মানুষটা যখন পালিয়ে যান, একটা গোটা দলকে অরক্ষিত রেখে, একটা মানুষের রোষের ভিতরে রেখে যখন পালিয়ে যান, এটা তো ন্যূনতম কোনো দেশপ্রেমের পরিচয় না। পরিবার সহ দলের প্রতি সামান্য কোনো দরদ মমতা থাকলে কেউ নিশ্চয়ই এভাবে কিন্তু পালিয়ে যেতেন না। আমরা এরশাদকে কত সমালোচনা করি, গালাগালি করি, তারও কিন্তু পালিয়ে যাবার কিন্তু সুযোগ ছিল। সে কিন্তু পালিয়ে যায়নি, বরঞ্চ জেলে গেছে, জেলে থেকে তার নির্বাচন করেছে, শাস্তি হয়েছে, আবার তিনি পলিটিক্সে ব্যাক করেছেন, একটা রাজনৈতিক দল। তো সুতরাং এভাবে পুরো ক্যাবিনেট, পুরো পার্লামেন্ট মেম্বাররা সবাই পালিয়ে যাবে, দুনিয়ার ইতিহাসে সম্ভবত এর কোনো দ্বিতীয় নজির পাওয়াটা খুবই কঠিন। ভারতের সরকারকে এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। বাংলাদেশের সাথে তারা যদি সমতা, ন্যায্যতার ভিত্তিতে নতুন পরিবর্তনকে তারা যদি এটাকে তারা সিরিয়াসলি বিবেচনায় নিয়ে তারা যদি সম্পর্কটাকে পুনর্গঠন করতে চান, তাদের এই বাংলাদেশ বিরোধী তৎপরতা এটাকে বন্ধ করতে হবে। আপনি খেয়াল করবেন প্রতিনিয়ত, আর ভারতের মিডিয়া এটা বলতে পারেন, কি বলবেন, এগুলো এক ধরনের বিকৃতি। বিকারগ্রস্ত মানুষ ছাড়া কখনো এরকমভাবে, মানে এই যুদ্ধ লেগে যাচ্ছে, সহিংসতা হচ্ছে, মারা পড়ছে, অ্যাজ ই বাংলাদেশে যেন একটা তুলকালাম যেন হয়ে যাচ্ছে, মানে এবং ফলে এর তার মানে একটা ঠান্ডা মাথায় একটা এবং এটার কোনো তথ্য নাই। এগুলো হচ্ছে বিদ্বেষ ছড়ানো, হিংসা ছড়ানো এবং এটা ঘৃণার বিস্তার ছড়ানো। এটা আমি দেখলাম যে আজকে মাত্র দেখলাম মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তার রাজ্যসভায় দাঁড়িয়ে, মনে হলো তার বিধানসভায় দাঁড়িয়ে তিনি আজকে মনে হয় একটু কিছুটা তার একটু শান্ত মাথায় আজকে তিনি মানে কথা বলবার চেষ্টা করলেন যে পশ্চিমবঙ্গের যে উত্তেজনা যদি এটা চলতে থাকে তাহলে এটা শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, ভারতও এর দ্বারা কিন্তু বলেছিলেন বাংলাদেশের শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা, এবং এরা তার চূড়ান্ত ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের লোকজন বলেছে শান্তিরক্ষী বাহিনী বহু আগে দরকার ছিল ভারতের বিভিন্ন অংশে, গোটা কাশ্মীর অঞ্চলে, গোটা 7 সিস্টার যেটা বাস্তবে এখন আগুন জ্বলছে, দশকের পর দশক যেখানে আগুন চলছে, মানুষের জানমালে কোনো নিরাপত্তা নাই, এবং যেখানে একটা সহিংস তৎপরতা চলছে, অনেক আগেই দরকার ছিল সেখানে বরঞ্চ মানে ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স বরঞ্চ সেখানে মোতায়েন করা দরকার ছিল। তো এগুলো একটা উস্কানি তৈরি করা। আমরা যেটা দেখতে চাই ভারতের এই প্রপাগান্ডা, কারণ আমি সেখানে বলতে চাই আমাদের মিডিয়া অতখানি স্টিল ভাইব্রেন্ট না। এর একটা বড় কারণ সম্ভবত আমাদের ল্যাঙ্গুয়েজের একটা আমাদের সীমাবদ্ধতা। আমাদের কথা বড় জোর কলকাতা পর্যন্ত যাচ্ছে বাংলা ভাষাভাষীদের কাছে, দিল্লি পর্যন্ত যাচ্ছে না। ভারতের মিডিয়ার কিন্তু তার একটা কিন্তু গ্লোবাল তার একটা কিন্তু ইম্প্যাক্ট আছে। ফলে আমাদের ব্যাখ্যা, আমাদের ন্যারেটিভ, আমাদের ভাষ্য তথ্যপাত্রগুলো অনেক যত্ন মনোযোগ দিয়ে এটাকে গ্লোবালি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, মিডিয়ার কাছে নেওয়া দরকার। এবং যেটা ভাই বললেন ভারতের মিডিয়া সহ গ্লোবাল মিডিয়াকে এখানে দাওয়াত দেওয়া দরকার। আপনারা এখানে থাকেন, দেখেন এবং এখানে বোঝেন। বাংলাদেশের দিক থেকে আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত আমাদের বিষয়গুলোকে ইন্টারন্যাশনালি প্রপারলি উত্থাপন করার জন্য খুব যোগ্যতার পরিচয়। আমরা দেখছি গণঅভ্যুত্থানের পরপরই দেশীয় এবং আন্তর্জাতিক নানামুখী ষড়যন্ত্র রয়েছে এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েছে। ঐক্যের শক্তিতে আমরা ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সাইফুল হক, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম বিরতিতে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ শক্তিতে নানামুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে কি? হ্যাঁ, আমি মনে করি এটা তো আমাদের ইতিহাসের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 54 বছরে আর কখনো রাজনৈতিক দলগুলো একসাথে দেশের কোনো গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে দাঁড়িয়ে কিন্তু একথা বলেনি যে আমাদের মধ্যে আদর্শের রাজনীতির কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থের প্রশ্নে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, জাতীয় মর্যাদা, এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। সুতরাং এটা আমি মনে করি এটা কিন্তু সবচেয়ে বড় একটা বার্তা গেছে এটা। এবং ভারতে যারা আমাদের এখানে যারা একটা বিভক্তি তৈরি করছেন, বিভাজন তৈরি করছেন, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করছেন,
এবং তাদের খুবই মন খারাপ। চিন্ময়ের এই ঘটনার পরে, চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ হত্যা হওয়ার পরে তারা ভেবেছিলেন যে বাংলাদেশ বুঝি একটা এই উস্কানিতে পা দেবে এবং এটা এক ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি হবে, সাম্প্রদায়িক সহিংসতা হবে। আমাদের মানুষ অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিচয় দিয়েছে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের অর্জন, এটাই আমাদের শক্তি, যে আমরা কোনো উস্কানিতে আমরা কোনো পা দিইনি। দলমত নির্বিশেষে আমরা সবাই বলেছি যে আমরা বরঞ্চ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে রক্ষা করাটাই আমাদের কাজ। সাম্প্রদায়িকতার উত্তরটা কিন্তু পাল্টা সাম্প্রদায়িকতা না, বরঞ্চ অসাম্প্রদায়িক জায়গাটা, আমাদের ইউনিটির জায়গাটা, এই বার্তা শুধুমাত্র আমরা ভারতকে দিইনি, আমরা কিন্তু গ্লোবাল কমিউনিটিকে দিয়েছি আমরা, যে বাংলাদেশ কিন্তু আগের চেহারার মধ্যে নাই। যে বাংলা আপনারা দেখতেন হানাহানি করছে, মারামারি করছে, দলগুলোর মধ্যে কোনো ডায়লগ নাই, যোগাযোগ নাই, আলোচনা নাই, সেই বাংলাদেশ কিন্তু এখন অভ্যুত্থানের পরে আমাদের যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল, মাঝখানে মনে হয়েছিল কিছু ফাটল, কিছু ফারাক তৈরি হয়েছে, কিছু বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু 4 ডিসেম্বরে যেদিন প্রফেসর ইউনূস আমাদের সবাইকে ডাকলেন, আমি তো নিজে দাঁড়িয়ে বলেছি এটা আমাদের জন্য অসাধারণ একটা মুহূর্ত। আমাদের মানুষের আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ছে, তার যে ন্যাশনাল এক ধরনের শভিনিজম, যেটা তার যে জাত্যাভিমান, একটা নেশন স্টেট হিসেবে তার যে প্রাইডের জায়গা, গৌরবের জায়গা, মর্যাদার জায়গা, সেটা ভারতকে, গ্লোবাল কমিউনিটিকে, আমার পার্শ্ববর্তী দেশকে এই বার্তাটা দেওয়া গেছে। পাশাপাশি এটা আমরা বলেছি, একই কথা বলেছি, ভারতের সাথে আমরা 16 বছর ধরে তারা যেভাবে একটা ক্লায়েন্ট স্টেট তারা বানাতে চেয়েছে বাংলাদেশকে, কারণ বাস্তবে 16 বছরও তো বাংলাদেশের পক্ষের কোনো সরকার দেশ চালায়নি। ভারতের ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল অথবা মিলিটারি ইন্টারেস্টেই কিন্তু বাংলাদেশের কিন্তু সরকার এখানে চালানো হয়েছে। যেজন্য আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনতাম, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তার মানে কি, তারা দিল্লির স্বার্থের জন্য তারা এখানে এক ধরনের সুবেদার হিসেবে তারা এখানে দায়িত্ব পালন করেছিলেন। যেটা এই কথা যদি ধরেন আমি বলতাম, তাহলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতো এখন। তো সেজন্য আমরা যেটা বলতে চাই, বাংলাদেশ এই 2024-এর যে অসাধারণ যে জাগরণ, একটা জাতিরাষ্ট্র কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, কিভাবে তার রেজারেকশন হতে পারে, এবং সেই রেজারেকশনটা, এবং এটা হলো কি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে আমি আমার ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে, রাজনীতি মতাদর্শ নির্বিশেষে মানুষগুলো বড় দাগের প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে গেছে। আমাকে প্রশ্ন করে আপনারা কিভাবে রাজপথে এরকম পরস্পর বিরোধী দল দাঁড়িয়ে গেলেন। আমি বলেছি প্রথমত এই কৃতিত্ব হচ্ছে শেখ হাসিনার, তিনি ভোটাধিকার কেড়ে নিয়ে সকল রাজনৈতিক দলকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। আর সর্বশেষ এই কৃতিত্ব খানিকটা নরেন্দ্র মোদীর, আমার ভাই বলবার চেষ্টা করছিলেন নরেন্দ্র মোদীর, তিনি এসে উস্কানি তৈরি না করলে আমাদের এই অসাধারণ ঐক্যের জায়গাটা কিন্তু তৈরি হতো না। আমরা এটাকে অব্যাহত রাখবো, এটাই আমাদের শক্তি, এটা আমাদের প্রাইড। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস। ভারতের বিভিন্ন সময়ে উস্কানি, ষড়যন্ত্র, অপপ্রচার বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করছে কি? জি, অবশ্যই করছে। তার আগে আমি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদীকে একটা সালাম অ্যান্ড স্যালুট জানাতে চাই। ওনার কারণে, ওনাদের বিজেপির কারণে, শুভেন্দুর কারণে, থ্যাংক ইউ ইন্ডিয়ান মিডিয়া, আপনাদের সার্কাস্টিক এই যে হাইপ গ্লোবালি বলেন আপনারা, যে গোবলস থিওরি, একটা মিথ্যা 100 বার বলে আপনারা এটাকে সত্য প্রচার করতে চান। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই কারণে সকল রাজনৈতিক মতপার্থক্যের এক মিলন হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ এক কাতারে এসেছে। আপনাকে স্যালুট না দিয়ে আমি পারছি না মোদিজি, থ্যাংক ইউ। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কাছে, বাংলাদেশের জনগণের পক্ষে থেকে ইন্ডিয়ান জনগণের কাছে আমাদের রিকোয়েস্ট যে ফ্যাসিস্ট হাসিনার স্ট্যাটাসটা আপনারা জেনে আমাদেরকে জানাবেন। ইউ আস্ক ইউর ইলেক্টেড গভর্নমেন্ট নরেন্দ্র মোদী যে আওয়ামী লীগের হাসিনা এবং তার ভাই যে বললেন পরিবার নিয়ে একা পালিয়ে সব সংসদকে এখানে ডুবিয়ে গেছে, দিস ইজ আনহার্ড, দিস ইজ নট পলিটিক্স। এই পলিটিক্স চাই না ভাই। এক, আর আওয়ামী লীগকে আমার রিকোয়েস্ট, আমি রাজনীতি করি না, এতগুলি মানুষ মরলো, গণহত্যা হলো, ওদের মধ্যে কি কোনো অনুশোচনা দেখেছেন? আপনি দেখেছেন? এখনো দেখিনি ভাই, দেখেছেন? 4 মাস একদিনে দেখলাম না, আর কবে দেখবো? ওদের জয় বাংলা হয়ে যাক পিনাকির ভাষায়, আমরা ওদেরকে জয় বাংলা করে দিই। আরেকটা জিনিস দেখেন, আপনি সিকিউরিটি কনসার্নের কথা বলেছেন,
আমি আপনাদেরকে কিছু স্ট্যাটাস দিচ্ছি যে জানার জন্য। ভারতের আমাদের বর্ডারে 4000+ কিলোমিটার বর্ডারে ওদের যে বর্ডার অবজারভেশন পোস্টগুলি আছে, ওখানে কিন্তু ওরা বিএসএফ এর শক্তি ডাবল করছে, এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বর্ডারের পিছনে ওরা অন্য বাহিনীর লোক জমায়েত করছে। দিস ইজ ওয়ান কনসার্ন, বাট আপনাদের আশ্বস্ত হতে বলছি বা এটা না, এটা পিপল শুড নো যে বাংলাদেশের বর্ডার গার্ডস বাংলাদেশ যারা আগের বিডিআর ছিল ওরাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। বাট এখানে যদি আরেকদিন কথা বলবো যে কম্পালসারি মিলিটারি এডুকেশন যদি থাকতো, একসাথে 20 লাখ সোলজার আপনি পেয়ে যেতেন, ট্রেন্ড সোলজার পেয়ে যেতেন, এবং জনগণ আর সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মিলে কি করতে পারে এটা তো 1971-এ দেখেছে। সো ভারত আমাদেরকে কিন্তু গণবে যে ভারত, ইটস নট ভেরি ইজি চিকেন নেকের এরকম কল্লাটা কিন্তু আমরা খেয়ে ফেলতে পারি। ওরা চায় ওটাকে শুয়োরের পেট বানাতে, বাংলাদেশের অংশ দখল করে নেকটা বড় হয়ে এটা থেকে শুয়োরের পেট, মানে আমি খারাপ ভাষায় বলছি না, পিগস বেলি বলে। সো এটা করলে ওই যে ওইদিকে, আর আমরা এইদিকে কিন্তু চায়নার সাথে একটু গল্প করতে পারি, চায়না যেতে পারি। তিস্তা প্রজেক্ট আপনাদের কি জনগণের উপকার হবে নাকি? আসেন কথা বলি, ঠান্ডা হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনে ভারত আপত্তি জানিয়েছে। জানানোরই তো কথা। আমার দেশে কোথায় আমি বিমান ঘাঁটি করব এটা আমার জনগণ ঠিক করবে, ওনারা ঠিক করবে, আপনি ঠিক করবেন, আমাদের সশস্ত্র বাহিনী ঠিক করবে। হু ইজ ভারত টু ডিক্টেট আস? দাদাগিরি করছে কেন? ওনার দেশে কলকাতার ওখানে দাদাগিরির অবসান হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস, ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল হক আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশরা প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।